বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2021 সালের পরীক্ষার্থীদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি এখন দ্বিতীয় যে পয়েন্টটি ছিল অ্যাসাইনমেন্টের, অর্থাৎ খ পয়েন্টটি, ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ আলোচনা করব। উপস্থাপনায় আমি মোহাম্মদ গোলাম আজিজ মিঠু, সহকারী অধ্যাপক, জমিরুদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাকেরহাট, খানসামা, দিনাজপুর। ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ। অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রাজার প্রয়োজন হয়ে পড়ে বিপুল পরিমাণ অর্থের। সেই অর্থ পেতে হলে কর ধার্য করা ব্যতীত রাজার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। অর্থসচিব নেকার রাজাকে স্টেটস জেনারেলের অধিবেশন ডেকে কর আদায়ের ব্যবস্থা করার পরামর্শ দেন। সুযোগ বুঝে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট তাদের সদস্য সংখ্যা যাজক ও অভিজাত সম্প্রদায়ের সমান করার দাবি জানালে 1788 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রাজা তা মেনে নিতে বাধ্য হন। 1789 খ্রিস্টাব্দের 5 মে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়। 175 বছর পর ফ্রান্সে এই সংসদ ভার্সাই নগরীতে নতুন করে শুরু করার ঘোষণা দেওয়া হয়। এতে যাজক সম্প্রদায়ের 300, অভিজাতদের 300 এবং তৃতীয় সম্প্রদায় একা 600 প্রতিনিধি থাকার বিধান স্বীকৃত হয়। এপ্রিলের শেষ দিকে স্টেটস জেনারেলের নির্বাচনে যাজকদের জন্য নির্ধারিত 300 জনের মধ্যে 291 জন, অভিজাতদের মধ্যে 300 জনের মধ্যে 270 জন এবং তৃতীয় সম্প্রদায়ের 600 জনের মধ্যে 578 জন সদস্য নির্বাচিত হলে মোট 1139 জন সদস্য উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে সক্ষম হয়। মৃত্যুবরণ, দাঙ্গা হাঙ্গামা ও অন্যান্য কারণে বাকি 61টি আসনের প্রতিনিধি উক্ত সময়ে নির্বাচিত হতে পারেননি। রাজা এবং অর্থসচিব নেকার উভয়ই স্টেট জেনারেলের কাছে কর আদায়ের প্রস্তাব রাখেন। সংসদে তৃতীয় সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজা শুধুমাত্র ধর্মযাজক এবং অভিজাত প্রতিনিধিদের সাথেই মিলিত হলে তৃতীয় সম্প্রদায় অপমানিত বোধ করেন। 17 জুন তারা নিজেদেরকে সমগ্র জনগণের প্রতিনিধি এবং স্টেটস জেনারেলকে জাতীয় সভা বলে ঘোষণা করে। এ নিয়ে রাজা এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। 20 জুন প্রতিনিধিরা সভাকক্ষে ঢুকতে না পেরে টেনিস কোর্টে সমবেত হয়ে একটি শপথ গ্রহণ করেন। উক্ত শপথে বলা ছিল যে যতদিন একটি সংবিধান রচিত না হবে ততদিন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রে থাকবে। এই শপথ ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। ইতোমধ্যে যাজক এবং অভিজাত প্রতিনিধিদের একটি অংশ নৈতিকভাবে তৃতীয় সম্প্রদায়ের শপথকে সমর্থন প্রদান করেন। রাজা অবস্থা বেগতিক দেখে কিছু কিছু শর্ত মেনে নিলেও ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। 12 জুলাই রাজা অর্থসচিব নেকারকে ক্ষমতাচ্যুত করেন। এতে প্যারিসে উত্তেজনা বৃদ্ধি পায়। ইতোমধ্যে প্যারিতে পৌরসভা বা কমিউন এবং জাতীয় রক্ষী বাহিনী তথা ন্যাশনাল গার্ড তৈরি করা হয়। প্যারির মেয়র নিযুক্ত হন বেইলি
এবং রক্ষী বাহিনীর অধ্যক্ষ বা প্রিন্সিপাল নিযুক্ত হলেন লাফায়েত। রাজা বাধ্য হলেন এসব নিযুক্তি মেনে নিতে। ফলে পেরির প্রশাসনিক দায়িত্ব বুর্জোয়া তথা তৃতীয় সম্প্রদায়ের হাতে চলে যায়। পেরিতে গুজব ছড়িয়ে পড়ে যে রাজা বিদেশি সৈন্যবাহিনীর সহায়তায় পেরির উপর নিয়ন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। 14 জুলাই তাই উত্তেজিত জনতা সকালবেলা বাস্তিল দুর্গ অভিমুখে যাত্রা করে। শহরের কতগুলো গুরুত্বপূর্ণ স্থান দখলের পর সশস্ত্রভাবে জনতা বাস্তিল দুর্গ চারদিক থেকে ঘিরে ফেলে। বিকাল 4টায় বাস্তিল দুর্গের পতন হয়। রাজাকে পেরির ঘটনাবলী এবং বাস্তিল দুর্গ বিপ্লবীদের হস্তগত হওয়ার সংবাদ অবগত করা হলে তিনি স্বগত উচ্চারণ করেন, এটা বোধ হয় হাঙ্গামা। পাশেই দণ্ডায়মান সভাসদ বলেন, মেইস সেস ইউনি রিভোল্ট নন স্যার সেস ইউন আর রেভুলেশন। না রাজা মহাশয়, এ বিদ্রোহ নয় মহাশয়, এ হচ্ছে বিপ্লব। প্রকৃতপক্ষে ফ্রান্সে বাস্তিল দুর্গ পতনের পর থেকে যে পরিবর্তন সূচিত হয়েছিল তা দ্রুতই সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। ফ্রান্সে 4 আগস্টের কৃষি বিপ্লবের পর থেকে সামন্ত ব্যবস্থার জমিদারি প্রথার উচ্ছেদ সাধন, 26 আগস্ট 1789 গৃহীত মানবাধিকার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ দি রাইটস অফ ম্যান অ্যান্ড দি সিটিজেন এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি প্রদান এবং 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় সংবিধান পরিষদের কার্যাবলী রাজতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বকে দুর্বল করতে থাকে। ফ্রান্স এইভাবে বিপ্লবের এক নতুন পথ রচনা করে। তাই মূলত বাস্তিল দুর্গের পতনের সঙ্গে সঙ্গে স্বৈরাচারী রাজতন্ত্রের সমাধি রচিত হয় বলা যেতে পারে। 14 জুলাই ফরাসিদের জাতীয় ইতিহাসে একটি গৌরবময় দিন এবং জাতীয় দিবস হিসাবে ফ্রান্সে এটি প্রতি বছর পালন করা হয়। কারণ এই দুর্গের পতনের মধ্য দিয়ে ফ্রান্সের শহর, নগর, গ্রাম সর্বত্র বিপ্লব ছড়িয়ে পড়ে এবং বিপ্লব সফল হয়। এরপর রাজতন্ত্রের চূড়ান্ত পতন। এই সময়ে প্যারিসে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে। বুভুক্ষ ও ভাসমান পর্যায়ে হাজার হাজার মহিলা 5 অক্টোবর 1789 খ্রিস্টাব্দে রুটি চাই স্লোগান দিয়ে ভার্সাই অভিমুখে যাত্রা করে। কথিত আছে যে মহিলার বেশে কিছু পুরুষ লোকও এই মিছিলে অংশগ্রহণ করে। তারা ভার্সাই প্রাসাদ অবরোধ করে রাজা, রানী এবং তাদের বালক পুত্রকে প্যারিসে আসতে বাধ্য করে। ঘোড়ার গাড়িতে বসিয়ে তাদের প্যারিসে আনার সময় রাজাকে রুটিওয়ালা বলে ব্যঙ্গধ্বনি করা হয়। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে ফরাসি রাজতন্ত্রের শব যাত্রা বলে আখ্যায়িত করেন। রাজা আর কখনোই ভার্সাইতে ফিরে যেতে পারেননি। কার্যত তিনি পরিবারসহ প্যারিসের টুইলেরিস প্রাসাদে অবস্থান করতে বাধ্য হন। এভাবে মহান ফরাসি বিপ্লবের আরেকটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। অনেক ঘটনার পর অবশেষে জিরোন্ডিন শাসনামলে দেশদ্রোহিতা ও বিপ্লব ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগে জ্যাকোবিনদের দাবির মুখে 1793
সালের 21 জানুয়ারি হাজার হাজার দর্শকের সামনে গিলোটিনের সাহায্যে ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয়। এভাবে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের পতন ঘটে। এতক্ষণ আমি তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্টের দ্বিতীয় যে পয়েন্টটি বা খ পয়েন্টটি, যেটি হলো ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ, সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অর্থাৎ গ পয়েন্টটি, যেটি হচ্ছে ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব, এটি নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।